শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয়ে সংস্থাটির সঙ্গে আরও আলোচনা দরকার হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে, তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারে থাকবে বলে জানান তিনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎপাদন শুরু করতে প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। এর ফলে উৎপাদন শুরু করতে আর কোনো বাধা নেই। এ মাসের শেষ দিকে প্রথম ইউনিটের চুল্লি পাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানো শুরু হতে পারে। এর মধ্য দিয়েই ধীরে ধীরে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। দর্শক, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আজ স্টুডিওতে আলোচনা করবেন ডক্টর শফিকুল ইসলাম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট যে কমিশনিং লাইসেন্স পেল, এই যে একটি সম্ভাবনার দ্বার উন্মোচন হলো, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন এবং আসলে এটির ঘিরে বাস্তবতার যে চ্যালেঞ্জগুলো আছে সে বিষয়টি যদি বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। তো রূপপুর নিয়ে মানুষের অনেকদিনেরই একটা কৌতূহল আছে যে কবে এটা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, যেহেতু একটা সবচেয়ে বড় প্রকল্প বাংলাদেশের ইতিহাসে। এটা নিয়ে মানুষের আসলে অনেক ধরনের আগ্রহতা বিরাজমান। তো সম্প্রতি আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগে যে এটার জন্য যে উৎপাদনের যে যাওয়ার জন্য যে একটা লাইসেন্স দরকার, সেটা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে পেয়েছে এবং অগ্নি নিরাপত্তা যারা দায়িত্বে আছেন সংস্থা, তারাও লাইসেন্স দিয়েছেন। তার মানে অর্থ হলো এখন যে নন নিউক্লিয়ার যে টেস্টগুলো একটা প্ল্যান নির্মাণ করার ফলে যে প্রস্তুত উপযোগী, সেটা নিশ্চিত হয়েছে বলে আমরা মনে করছি। কারণ আপনি বুঝতে পারছেন যে এখন জ্বালানি স্থাপন মানে হলো নিউক্লিয়ারের দিকে যাওয়া, নিউক্লিয়ারের বিক্রিয়া সংগঠিত করা নিয়ন্ত্রণভাবে, এবং এটা থেকে ধাপে ধাপে বিভিন্ন সক্ষমতা বিদ্যুৎ উৎপাদন, পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করার প্রক্রিয়াগুলি দেখা এবং আরও রিয়েল টাইমে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় সেগুলো সমাধান করার জন্য পর্যবেক্ষণ করা এবং এগুলো থেকে লেসন্স লার্ন করার একটা প্রক্রিয়া এখন শুরু হবে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে একটা যেহেতু 2017 সাল থেকে ইউনিট 1টার নির্মাণ কাজ শুরু হয়েছিল, এখন প্রায় 9.5 বছর ধরে এটা নির্মাণ কাজ চলছে। তো নন নিউক্লিয়ারের যে কর্মযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞগুলো যে এখন শেষ করে লাইসেন্স দিল, তো এটাকে আমরা বলি যে একটা প্রযুক্তিগত মাইলফলক অর্জন প্রথম ধাপের। এখন দ্বিতীয় ধাপটা আরও স্পর্শকাতর এই বিভিন্ন দিক দিয়ে। তো দ্বিতীয় প্রক্রিয়াটার ব্যাপারে আসলে এটা একটা সময় নিবে, যে বিদ্যুৎ উৎপাদন বা জ্বালানি স্থাপন মানে যে সহসা বিদ্যুৎ উৎপাদন সেটা নয়। কারণ যেখানে অনেক পথ পার করতে হবে, তো পার করার মধ্যেই এটা সময় লাগে 6 থেকে 1 বছর পর্যন্ত। তো এই সময়টাকে বেশ আমরা বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় অতিবাহিত করতে হবে। তারপরে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করার আগেও কিন্তু একটা লাইসেন্স নিতে হবে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে। তো সেটা কত দ্রুত এই প্রক্রিয়াগুলি শেষ করে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি, সেটা হলো জনগণের একটা বড় প্রত্যাশার জায়গা। যে পরীক্ষামূলকভাবে তো আর পুরো সক্ষমতা বিদ্যুৎ উৎপাদন হবে না, এখানে নিরবিচ্ছিন্নতা এখানে থাকবে না। তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো 24 ঘন্টা 7 দিন চলবে, 18 মাস ব্যাপী এটা নিরবিচ্ছিন্নভাবে চলার কথা। যেটা একটা বড় বিদ্যুৎ উৎপাদনের একটা কেন্দ্র, সেজন্য এটা যাতে আনইন্টারাপ্টেড ভাবে নিরবিচ্ছিন্নভাবে চলে, সেটা হলো বাণিজ্যিক উৎপাদনের প্রক্রিয়া। তো বাণিজ্যিক উৎপাদনের জন্যই আমরা বসে আছি। এখন পরীক্ষামূলক নিয়েই মানুষেরা তো অনেক ধরনের মনে যে এখন পাবে, এখন সেই পরিমাণ পাবে না।
তো 100, 200, 150 এরকম 250, 300 এরকম করেই 6 থেকে 1 বছর এভাবে চলবে। স্যার, এই যে পরমাণু কর্মসূচির একটি জটিল প্রক্রিয়া আমরা যতটুকু জানি, এই ধরনের প্রকল্প চালুর ক্ষেত্রে গ্রিড সঞ্চালন লাইন, টেলিকমিউনিকেশন, ভৌত নিরাপত্তা সহ নানা বিষয় রয়েছে। সেক্ষেত্রে আসলে আমরা কতটা প্রস্তুত আছি এই মুহূর্তে বা কতটা প্রস্তুত হতে পেরেছি? গ্রিড লাইন নিয়ে সবারই একটা ধারণা আছে যে এটা একটা আমাদের দেশে যেহেতু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে একটা বড় ধরনের একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, 1200 মেগাওয়াট প্রথম ইউনিটে, দ্বিতীয় ইউনিট হলো আরো 1200, সব মিলে 2400 মেগাওয়াট সক্ষমতা। তো এরকম একটা কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া অথবা জাতীয় গ্রিডে যদি আবার এই বিদ্যুৎটা না পায়, তাহলে সেক্ষেত্রে গ্রিডের স্টেবিলিটি নিয়ে একটা বড় উদ্বিগ্নতা আছে মানুষের মাঝে। যে আমাদের দেশে যেহেতু বিদ্যুৎ উৎপাদনের চাহিদাটা নর্মালি 18,000 মেগাওয়াট, যদি আমরা সামারে চিন্তা করি, গ্রীষ্মকালে চিন্তা করি, তো এই ক্ষেত্রে একটা কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে দেওয়া এবং এগুলো গ্রিডকে সঞ্চালনের সক্ষমতাটাকে স্থিতিশীল রাখা একটা বড় চ্যালেঞ্জ আমাদের দেশের জন্য। তো এই ক্ষেত্রে যে আমাদের যেহেতু অল্প পরিমাণে বিদ্যুতের আমাদের সক্ষমতা ধারণ করার সঞ্চালন লাইনের, তো এখানে ভোল্টেজের পরিবর্তন হয়, কারেন্টের পরিবর্তন হয়। তো এই পরিবর্তন হারটা যে বর্তমানে যে পরিমাণ হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্টার্ট হলে তার হার অনেক কমাতে হবে, হ্রাস করতে হবে। এটা আন্তর্জাতিক নিয়ম আছে এবং সেইভাবে কিন্তু আমাদের যে বাংলাদেশের যে গ্রিড কোম্পানি আছে তারা ওইভাবে গ্রিডগুলো নিয়ে, যেমন 230 কেবি, 400 কেবি, এগুলো এই বিদ্যুৎ যাতে ঢাকা পর্যন্ত আসে বা গোপালগঞ্জে যায় অথবা বগুড়া যায়, তো এরকম বিভিন্নভাবে নেটওয়ার্কিং করা প্রস্তুত করা হয়েছে। এবং যত গ্রিড যাতে বিপর্যয় হাত থেকে রক্ষা করার জন্য এখানে বিভিন্ন ধরনের মেকানিজম আছে, রেগুলেশন কন্ট্রোল আছে, সেই নীতিমালা তৈরি করছে। তো এখানে তো যদি বিভিন্ন কারণে যদি রূপপুর থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না হয়, কারিগরি কারণে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে, তখন ওটা অন্যভাবে ব্যবস্থাপনাও করাটা না করলে কিন্তু গ্রিডের সেই গ্রিড স্টেবিলিটি থাকবে না। তো এক্ষেত্রে যে অন্যান্য উৎস থেকে, এটা তেল ভিত্তিক হতে পারে, গ্যাস ভিত্তিক হতে পারে, যেটা দ্রুত চালু করে গ্রিড যাতে সরাসরি গ্রিডে দিতে পারে, সেই প্রস্তুতি আমরা বলি স্পিনিং রিজার্ভ মেনটেন করা। আবার ব্ল্যাক স্টার আছে একটা, যদি কোনো কারণে যদি গ্রিড বিপর্যয় হলো, তাহলে ইমার্জেন্সি পাওয়ারটা কোত্থেকে দিবে সেই জন্য অন্য জেনারেটরগুলো প্রস্তুত রাখা। তো সেগুলো বিভিন্ন পদ্ধতি আছে যাতে গ্রিড যাতে বিপর্যয়টা কম হয় এবং এটা যাতে ব্যবস্থাপনাটা সুষ্ঠুভাবে করতে পারে। তো এর জন্য অনেক ধরনের প্রস্তুতি নেওয়া নিয়ে আমরা কথা বলি। এগুলো আন্তর্জাতিক মানদণ্ড আছে, পিসিজিবিও বা গ্রিড কোম্পানিগুলো বা যারা প্রজেক্ট নির্মাণ করছেন তারাও কিন্তু এগুলো দেখভাল করছেন এবং এগুলি নিয়ে কাজ করছেন বলে আমি মনে করি। স্যার, এই প্রকল্পটি 2017 সাল থেকে শুরু হয়েছে, এটা লম্বা সময় মোটামুটি আমরা পার করে ফেলেছি। এই যে এখনো মানে চূড়ান্তভাবে আমরা উৎপাদনে যেতে পারিনি, এই যে দীর্ঘসূত্রিতা যদি বলি, এটি কেন? মানে এটি কি আমাদের সক্ষমতার অভাব ছিল নাকি প্রযুক্তিগত অভাব? কোন দিক থেকে আমরা আসলে এটা এত লেন্দি হলো বিষয়টা? আসলে এটা তো অনেকগুলা আমাদের তারিখ ছিল যে এগুলো ফুয়েল লোডিং এর টাইম বা কমিশনিং, এটা ছিল 2022 সালের প্রথম ইউনিটটা। এখন তো 2026 প্রথম ইউনিট, আমরা এখনো কিন্তু কমিশনিং যেতে পারিনি। ফুয়েল লোডিং কাজে তো 1-2 মাস লাগবে, তারপরে যে কমিশনিং এর জন্য আরো 6 থেকে 1 বছরের সময় যদি আমরা ধরি, তার মানে এটাও কিন্তু 2026 সাল মোটামুটি পার হয়ে যাবে, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে এটা উৎপাদনে আসতে। তার মানে কি, আমরা যে আগে যদি 2022 সালে যদি উৎপাদনে আসতো, তাহলে কিন্তু আমাদের জ্বালানি সংকটে তো আমরা পড়তে হতো না। কারণ এর কারণে কিন্তু আমাদের জীবাশ্ম, আমরা যেহেতু 65% জ্বালানি আমরা কিন্তু আমদানি নির্ভর বাংলাদেশে, আপনারা সকলে জানেন বা সবাই জানে। তারা এখান থেকে যদি 2400 মেগাওয়াট যদি আমরা বিদ্যুৎ পেতাম, তাহলে কিন্তু ওই পরিমাণ জ্বালানি আমাদের আমদানি করার প্রয়োজন পড়তো না। আর এই ধরনের কেন্দ্রে কিন্তু প্রতিদিনই জ্বালানি ফিল করে প্রয়োজন পড়ে না। এখানে 18 মাস পর পর কিন্তু জ্বালানি দিতে হয়। তার মানে কোনো কারণে ভূ রাজনীতির কারণে যদি কোনো ধরনের জ্বালানি সাপ্লাই চেনে যদি ডিসরাপশন ঘটে, বিপর্যয় ঘটে, তাহলে কিন্তু এটা ক্ষেত্রে তেমন বোঝাই যায় না। যেমন দেখেন যে সোলারে যদি আমরা 10,000 বা 5,000 মেগাওয়াট থাকতো, তাহলে কিন্তু আমরা এই সংকটটা বুঝতামই না। যদি আমরা সৌর বিদ্যুতের মাধ্যমে যদি আমরা যেরকম পাকিস্তান, ভিয়েতনাম যারা
সোলার অনেক মাধ্যমে তারা ব্যবস্থাপনা করছে, তারা কিন্তু সংকটটা সেভাবে বোঝে নাই। তার অর্থ হলো যে আমরা নিউক্লিয়ারে কিন্তু একই রকম একটা পরিস্থিতি হতো যদি নিউক্লিয়ারটা স্টার্ট হতো সঠিক সময়ে। তার মানে এটা কিন্তু প্রায় 3.5 বছর থেকে 4 বছর দিকে যাচ্ছে, এটা বিলম্ব প্রথম তারিখ, প্রাথমিক তারিখ থেকে যেটা কমিশনিং এর তারিখ ছিল। তাহলে এই এত দেরিটার কারণ আসলে এটা প্রজেক্টের আমাদের বিশ্লেষণ মতে, আমার বিশ্লেষণ মতে এটা তারা যখন বলে যে একসময় বলছিল গ্রিড লাইন প্রস্তুত ছিল না, তারা বলছিল, কিন্তু গ্রিড লাইন তো আমাদের আরো 230 কেবি ছিল, বা 400 কেবি তো আসলে ঢাকা পর্যন্ত বা বড় বড় দেশ থেকে নেওয়া যায়, কিন্তু আশেপাশে কিন্তু এগুলো আমরা শুরু করতে পারতাম। তো এটা এখন তো গ্রিড লাইন সবই মোটামুটি প্রস্তুত, তা এটাও কিন্তু এখন আর সেই জটিলতা নাই। তাহলে আরেকটা ছিল যে আমার কাছে মনে হলো যে রাশিয়ার সাথে যে ইউক্রেনের যুদ্ধের ফলে এখানে রাশিয়া আসলে একটা নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের কম্পোনেন্ট জড়িত থাকে, বিভিন্নভাবে তৈরি করা। ইউরোপে অনেকগুলো কোম্পানির সাথে তাদের একটা তৈরি করতো তারা অনেক ধরনের প্রোডাক্টগুলো, যন্ত্রগুলো। তো সেগুলি থেকে যুদ্ধের কারণে সেগুলো তারা ওইভাবে থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে ইউরোপের, যে সিমেন্স বলেন বা অন্যান্য বড় বড় কোম্পানিগুলির সাথে নিউক্লিয়ার কম্পোনেন্ট তৈরি করা। তো ওগুলি যেমন মুখ ফিরিয়ে নেওয়ার ফলে তারা কিন্তু আসলে একসময় সেই সবগুলো তারা নিজেরা করে না, তখন তারা অন্য সাপ্লায়ার খোঁজা বা ম্যানুফ্যাকচারার খোঁজাটা একটা তাদের জন্য সময় ছিল মনে হয় নিচে তারা। এবং অন্যান্য নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে তারা কিন্তু সেভাবে জাহাজের মাধ্যমে যদি আনতে হয় কম্পোনেন্টগুলো, সেটাও কিন্তু তারা মতো কঠিন অবস্থা ফেস করছে বলে আমার ধারণা। তো এই সমস্ত কারণে আসলে আমাদের পক্ষ থেকে কিন্তু বিলম্বটা হয় নাই, যে আমাদের দেশের কারণে এটা আমি মনে করি না। কারণ যেহেতু আমাদের একটা টার্কি প্রজেক্ট, এটা রাশিয়া 90% লোনের, সফট লোনের মাধ্যমে তারা এটা নির্মাণ করছে, 10% আমরা দিচ্ছি, 10%। তো রাশিয়ার কিন্তু দায়িত্বটা সবচেয়ে বেশি, যেটা টাইমলি আমাদের কাছে নির্মাণ করে টাইমলি বুঝিয়ে দেওয়া। কিন্তু তারা দেরিটা কিন্তু আমাদের জন্য নয়, দেরিটা হচ্ছে তাদের কারণে, যার কারণে কিন্তু আমাদের এই যে দেরির কারণে যে অতিরিক্ত সুদ কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে, যেটা আমরা মনে করি যে এটা একটা সমাধান প্রয়োজন। যে যতই দ্বিতীয় ইউনিটটা তো আসতে হবে, দ্বিতীয় ইউনিটটা টাইমে কত আসবে না হবে কোন সালে এটাও কিন্তু আমরা জানি না। তার মানে এটা একটা বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে বিলম্বের কারণে। কারণ অর্থনৈতিক যুগে আগে যখন 80 টাকা যখন ছিল এক্সচেঞ্জ রেট, যখন এটা চুক্তি হয়েছিল নির্মাণ সালে, তার এখন হয়ে গেছে 122 টাকা। তার মানে এই যে খালি শুধু বৈদেশিক মুদ্রার বিনিময় হারের অত্যধিকের কারণে কিন্তু আমাদের প্রায় এখন 1,12,000 কোটি টাকা, 1.5 লাখ কোটি টাকার একটা হয়ে গেছে। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে 32টা দেশ তো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করছে, আমরা 33তম দেশ হতে যাচ্ছি। এটা আমাদের জন্য কতটা গর্বের, এবং এতে করে আসলে আমাদের দেশের জ্বালানিতে বা এই জায়গাটাতে আসলে কি পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? আমি বলবো যে রূপপুরে যে আমাদের আসলে যেহেতু আমাদের জ্বালানি সংকট দীর্ঘদিনের, 65% এখন বর্তমানে, আরো কিন্তু এটা সংকট আরো ঘনীভূত হবে ভবিষ্যতে যদি আমরা জাতীয় সক্ষমতা অর্জন না করি জ্বালানির দিক দিয়ে। তো জাতীয় সক্ষমতা মানে অর্থ হলো যে এখন আমাদের বড় বড় অন্যান্য বিকল্পগুলো কি কি। নিউক্লিয়ার কিন্তু একটা বড় ধরনের বিকল্প, কারণ আপনি বুঝতে পারছেন যে নিউক্লিয়ার হলো সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে হলো এটা পরিবেশ বান্ধব, এবং এটা থেকে বিদ্যুৎ উৎপাদন অন্যান্য গ্যাসের তুলনায় একটু বেশি, কিন্তু অন্যান্য তুলনায় অনেক কম। আমরা তেল ভিত্তিক বলেন, কয়লা বা এলএনজি এগুলো তুলনায় অনেক কম। কিন্তু এটা আবার দীর্ঘমেয়াদী 60 বছর প্রথম এটার লাইফ টাইম, এটা আবার এক্সটেনশন করে আবার 10, 15, 20 বছর, 80 বছর পর্যন্ত এটা চালানোর সুযোগ আছে। কারণ ওভাবেই কিন্তু যেহেতু প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি, কিন্তু দীর্ঘমেয়াদীতে এটার অনেক প্রভাব, কর্মসংস্থান হয়, আশেপাশে এলাকার আর্থসামাজিক উন্নয়ন অনেক ধরনের এটা দ্বারা করা হয়। এবং এই কারণে কিন্তু আসলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ারের দিকে কিন্তু এখন এই যে বৈশ্বিক জ্বালানির যে একটা রাজনীতি বা সংকট, এখন কিন্তু মানুষ আমার ধারণা নিউক্লিয়ারের দিকে ঝুঁকবে। কারণ ফুকুশিমা চেরনোবিল যে দুর্ঘটনা থেকে মানুষ একটু ভয় পেয়েছিল যে না এই বড় ধরনের দুর্ঘটনা থেকে আর যাতে না হয়, অন্য বিকল্প নিয়ে তখন মানুষজন সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করেছিল যে না নিউক্লিয়ারটার ব্যাপারে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। কিন্তু নিউক্লিয়ারের যে প্রযুক্তি বর্তমানে যে পরিবর্তন হয়ে গেছে, উন্নত মানের প্রযুক্তি, সেফটি, তো এগুলো কিন্তু ফুকুশিমা চেরনোবিলের প্রযুক্তির মতো, আর ওগুলো হলো 65 এর ডিজাইন, আবার 70, 60 নির্মাণ তখন।
আমরা কিন্তু এই প্রযুক্তি কিন্তু 2014-15 দিকে আমাদের হয়েছে, মানে ডিজাইন হয়েছে, এখন নির্মাণ করছে। এটি সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি, ভবিষ্যতে আরো লেটেস্ট আসছে, যেগুলো ফুকুশিমা বা চেরনোবিলের মতো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই 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 কম। তো তার কারণে কিন্তু এখন যেহেতু বৈশ্বিক জ্বালানি সংকট বা ভূ রাজনীতির এই যে সামরিক সংঘাত হচ্ছে জ্বালানি নিয়ে, আমার মনে হয় এখন আমাদের 1973 সালে যখন ইয়ম কিপ্পুর যুদ্ধের কারণে কিন্তু অনেক জ্বালানি সংকট যখন ওপেক করলো, তখন কিন্তু বিশ্বে কিন্তু আমেরিকা এবং অন্য দেশ কিন্তু অনেক নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র করেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারা সব নির্মাণ করেছে জ্বালানি সংকট থেকে, বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য। আমার মনে হয় এখনো কিন্তু আমাদের ওই দিকে, পৃথিবী ওই দিকেই যাবে, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে, যেহেতু উন্নত প্রযুক্তি এবং সেফটি অনেক উন্নত হয়েছে এবং এটা নির্মাণ খরচও অনেক কম এবং এটা পরিবেশ বান্ধব, পৃথিবী বসবাসযোগ্য করার জন্য আমাদের। স্যার, এটাতে বিদ্যুৎ উৎপাদন খরচ কেমন, মানে যদি আপনি তুলনা করেন, জি, সেক্ষেত্রে আসলে এটা কতটা সাশ্রয়ী আমাদের জন্য? জি, এটা নিয়ে আসলে আমার কথা, এটা এখানে একটা ভালো প্রশ্ন করেছেন আপনি, যে এটা খরচ কত। এটা কিন্তু সবাই জানতে চায়, এই খরচ বা প্রতি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন খরচ কত। এই খরচ নিয়ে কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যে আজকে যে আলোচনার মাধ্যমে আমি বলতে চাই, এই খরচটা কিন্তু একটা মেগা প্রকল্প, অনেকের মধ্যে অনেক ধারণা নিয়ে মানুষ বসে আছে যে এটা অত অনেক অনেক খরচ হবে এবং এটা একটা শ্বেতহস্তি হবে, সাদা হাতি হবে এবং এটা কোনো ক্রমে এটা ঠিক না। তো এই ধারণার প্রকৃতি আমার কথাগুলো আসছে আমার, কিন্তু আমি কিন্তু জানতে চেয়েছিলাম যে পরমাণু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ যারা এটা করতেছে, যে খরচ কত, তারা কিন্তু কোনো ক্রমে এটা প্রকাশ করছে না। তারা এক এক সময় এক একটা ফিগার বলে বিভ্রান্ত তৈরি করে। কিন্তু এটা কিন্তু কখনো এটা লুকোচুরির বিষয় না, এটা একটা সবারই জানার একটা অধিকার যদি আমরা মনে করি। কারণ একটা প্রকল্প তৈরি হলে এটার মধ্যে আউটপুট হলে আউটপুটের খরচ কি হবে না হবে এটা সবার জানার অধিকার আছে। কিন্তু আমি যখন বিভিন্নভাবে চেষ্টা করলাম, দেখি যে কেউ নিয়ে কখনো সবাই অনেকে বললে যে এটা নাকি ওখানকার কর্তৃপক্ষ বলে এটা খরচ নাকি তেলের চেয়েও কম হবে, আবার বলে তেলের কাছাকাছি, আরে সরি গ্যাসের, আমাদের জাতীয় যে এলএনজি না, আমাদের যে ডোমেস্টিক গ্যাস আছে ওটার কাছাকাছি বা এরকম একটা ফিগার বলে, কখনো এক্সাক্ট ফিগারটা বলে না। এখন পর্যন্ত আমি এটা ফিগার তাদের কাছে পাইনি। আমি বলতে চাচ্ছি যে এটা একটা জরুরি বিষয় যে এটা জানা, কিন্তু আমার দুইটা অ্যানালাইসিস আছে। আমি দেখেছি যে আমি যখন 2020 সালে এটাকে অ্যানালাইসিস করেছি পুরোপুরি একদম বিশদভাবে এবং এটা আন্তর্জাতিক জার্নালে এটা পাবলিশ করেছে, তখন ছিল এটা 7 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম, 5 টাকা থেকে 7 টাকা ইউনিট, 5 থেকে 7 টাকা। তখন ডলার ছিল মনে করেন 80 টাকা বা 108 টাকা যদি এক্সচেঞ্জ রেট, এখন 122 টাকা। এখন আমি এটাকে আবার পরিবর্তিত করে আবার রিভাইজ করেছি, এখন পরে ম্যাক্সিমাম যদি আমরা দেখি এটা পরে হলো 10 টাকার মতো। এই পরিবর্তিত অবস্থায় 122 টাকা হিসাবে ধরলে, এই রিসেন্ট আমার স্টাডি, এটাও আমি আন্তর্জাতিক গবেষণা একটা হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে আমি এটা পাবলিশ করেছি। কিন্তু প্রশ্ন হলো, প্রজেক্ট কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত এটা বলে না যে এটা প্রাইসটা কত বা কি নাকি, তাতে অ্যানালাইসিসটা আমরা দেখতে পাই না। কিন্তু আমার একটা বড় প্রশ্ন, এটা তো ক্লাসিফাইড হওয়ার কথা না, এটা তো আমাদের জানার প্রয়োজন। কারণ এটা আমাদের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করতে হবে পিডিবির সাথে, তাহলে আমরা যখন পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করবো প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ কত হবে, এটা তো তখন সবাই জানবে করবে। তাহলে এটা নিয়ে গবেষণা হওয়া উচিত, বিশেষজ্ঞ নিয়ে আলোচনা করার উচিত ছিল। এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। আমি একাডেমিক্যালি এটা করেছি, যখন বাণিজ্যিক উৎপাদনে যাবে তখন তো আসলে দাম অবশ্যই মানুষের সবাই জানতে হবে, জানবে। তার মানে আগে থেকে যদি এটা না বলতো, আগে থেকে বললে তো আমরা নিয়ে কন্ট্রিবিউট করতে পারতাম। আমরা এখন পর্যন্ত এটার সাথে সম্পৃক্ত না, যেহেতু আমি বলি আমি পেপারগুলো সবাইকে দেই আমার যে ফাইন্ডিং অ্যানালাইসিস, কিন্তু আমার প্রশ্ন হলো এটা তো কেন ক্লাসিফাইড থাকবে, এটা তো সবার জানা। প্রজেক্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যে এই পাওয়ার ইউনিট খরচটা কত, তারা এই অ্যানালাইসিসটা আমাদের কাছে দেব, আমরা এটা দেখি এবং এটা কতটুকু। কারণ পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করতে হলে আর পিডিবির সাথে বসতে হবে, পাওয়ার গ্রিডের সাথে বসে সবাই মিলে কিন্তু এটা নিয়ে একটা একটা যেহেতু এটা লং টার্ম এগ্রিমেন্ট হবে। কারণ অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের কিন্তু পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট হলো 20 বছর 25 বছর, এটা কিন্তু 60 বছর, আরো লম্বা একটা সময়। এর সময় অনেক কিছু চ্যালেঞ্জেস ইস্যু আছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাবনা, উৎপাদনের সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। আমাদের সাথে আছেন একজন অতিথি ডক্টর শফিকুল ইসলাম। আমরা তার আগে আমাদের কাছে আরও কিছু রিপোর্ট আছে, সেগুলো একটু দেখতে চাই। তীব্র জ্বালানি সংকটে বাড়ছে ভোগান্তি, ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। দীর্ঘ লাইনের কারণে রাস্তায় ও যানজট তৈরি হচ্ছে।
তাদের অভিযোগ, অনেক ফুয়েল স্টেশন বন্ধ থাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হলেও সার্ভার জটিলতায় অ্যাপে প্রবেশ করানো যাচ্ছে না, তাই আগের নিয়মেই তেল নিতে হচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীর কুড়িলে, সেখানে আছেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে প্রতিদিনকার যে ভোগান্তি মানুষের তেল নেয়ার, আজকের চিত্রটি কি দেখছেন? ধন্যবাদ রিয়াজ আপনাকে। আমি প্রথমে যদি বলতে চাই যে প্রতিদিনের যে ভোগান্তিটা মানুষের, সেই ভোগান্তি কিন্তু দিনকে দিন বাড়ছে। আমরা আজ সকাল থেকেই কিন্তু রাজধানীর বেশ কিছু পাম্পে ঘুরেছি এবং দেখেছি কেউ রাত থেকে, কেউ বা ভোর থেকে দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত কিন্তু তেল তারা পাচ্ছে না। এবং আমরা যেই পাম্পগুলোতে গিয়েছি দেখেছি যেই পাম্পগুলোতে তেল রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু লাইন প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত গিয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কুড়িলের যেই পিনাকেল পাওয়ার পেট্রোল পাম্প রয়েছে, সেই পিনাকেল পেট্রোল পাম্পে। এই পাম্পে কিন্তু এখনও পর্যন্ত তেল আমরা দেখতে পাচ্ছি না, দিচ্ছে তারা। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যা জানতে পারি, তিনি বলছিলেন যে ডিপো থেকে তাদেরও কিন্তু তেল দেওয়া, পর্যাপ্ত তেল দিচ্ছে না এবং তারা গাড়ি পাঠিয়েছে, গাড়ি আসার পরে কিন্তু তারা তেল সরবরাহ করতে পারবে। এবং আমরা সাধারণ যে চালক রয়েছে সেই সাধারণ চালকদের সাথেও কথা বলে যা জানতে পারি, তারা কিন্তু বলছিলেন যে যেই ফুয়েল পাসের জটিলতাটা রয়েছে, সে ফুয়েল পাসের জটিলতা কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। তো রাজধানীতে কিন্তু আমরা বেশ কিছু পাম্প ঘুরে দেখেছি, আজও কিন্তু এই ভোগান্তিতেই পড়তে হচ্ছে তাদের। তো এই ছিল রাজধানী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য রিয়াজ। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু চিটাগাঙে যেতে চাই, সেখানে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে চিটাগাঙের অবস্থাটা একটু জানতে চাই। ধন্যবাদ রিয়াজ সুমন আপনাকে। আমি একটু দেখানোর চেষ্টা করছি পাম্পের দৃশ্যগুলো দেখলে আপনি বুঝতে পারছেন তেল নিয়ে তেলেসমাতি যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না। একের পর এক করে কিন্তু জাহাজ ভর্তি জ্বালানি আসলেও কিন্তু দেখা যাচ্ছে পাম্পগুলোর অবস্থা দেখলে কিন্তু কোনো পরিবর্তন চোখে পড়ছে না। ফুয়েল কার্ড দেওয়ার কথা বলা হলেও কিন্তু চট্টগ্রামে এখনও পর্যন্ত ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু তেল বিক্রি করা হচ্ছে না। তো যেহেতু এখনও কার্ড সেভাবে পর্যাপ্ত দেওয়া হয়নি, তার কারণে এখানে যারা লাইনে দাঁড়িয়েছেন তারাই কিন্তু তেল পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো পাম্পে গতকাল রাত থেকে তারা অপেক্ষা করছেন। তো কিছুক্ষণ আগে অনেকজনের তেল পেয়েছেন। 10টার পর থেকে তেল বিক্রি শুরু হয়, যেহেতু পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে তেলগুলো ডিপো থেকে যখন তেলগুলো পাম্পে দেওয়া হচ্ছে ফিলিং স্টেশনে, এরপর থেকে তারা তেল বিক্রি শুরু করে। তবে কোনো কোনো পাম্পে কিন্তু রেশনিং পদ্ধতি এখনও রয়েছে, কোনো জায়গায় 3 লিটার করে দিচ্ছে, কোনো জায়গায় 500 টাকা দিচ্ছে, আবার কোনো জায়গায় একেবারে পর্যাপ্ত তেল দেয়া হচ্ছে, এমন কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আমদানি যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু সংকট যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কিন্তু সংকট এখনও কমেনি। তবে একসাথে যদি সব পাম্পগুলো একসাথে তেল যদি বিক্রি করা হতো তাহলে রিয়াজ আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আসলে এই সমস্যার সমাধানটা হতো বলে তারা মনে করছেন। তারা বলছেন একসাথে তেল বিক্রি হচ্ছে না পাম্পগুলোতে, তার কারণে কিন্তু তেলের সংকটটা হাহাকার হচ্ছে, তেলের সংকটটা অনেক বাড়ছে, দীর্ঘতর হচ্ছে, সমস্যা দুর্ভোগ বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা একটু খুলনায় যেতে চাই। খুলনায় আছেন আমাদের সহকর্মী মাকসুদ রহমান, তার কাছ থেকে একটু যেতে চাই। মাকসুদ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। খুলনার অবস্থাটা যদি বলেন, আমরা ঢাকা এবং চট্টগ্রামের অবস্থা শুনলাম, একটু আপনার মাধ্যমে খুলনার অবস্থাটা জানতে চাই।
জি রিয়াজ সুমন, ঢাকা এবং চট্টগ্রামের মতো খুলনায় কিন্তু একই পরিস্থিতি। সকাল থেকে আমরা বিভিন্ন পেট্রোল পাম্পে খোঁজ নিয়েছি, সেখানে দেখেছি ঘন্টা পর ঘন্টা ধরে কিন্তু যানবাহন চালকরা দীর্ঘ সারিতে অপেক্ষমান অবস্থায় আছে। আমরা ডিপোতে খোঁজ নিয়েছি, ডিপো থেকে বলছে প্রত্যাশিত তেল তারা সরবরাহ করছে, কিন্তু পেট্রোল পাম্পগুলো তো আসলে উল্টো চিত্র। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনা সোনাডাঙ্গার গোলাম হোসেন পেট্রোল পাম্প। এই পাম্পটিতে কিন্তু এই মুহূর্তে কোনো তেল নাই। এখানে যারা ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন, এই পাম্পে তেল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু তারা ফিরে গেছেন। ভোগান্তিতে তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা থেকেও কিন্তু তারা তেল পাননি। তবে এই তেল সংকটের পাশাপাশি খুলনায় যে কাণ্ডটি হয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক একটা চাপ তৈরি হয়েছে। এখানে ইতিমধ্যেই পরিবহন খাতে এই জটিলতার কারণে সকল প্রকার নিত্যপণ্যের দাম কিন্তু বেড়ে গেছে। যেখানে ট্রাক এবং ট্রলারে যাতায়াতের কারণে কিন্তু এখানে নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। সিমেন্ট, ইট, রড প্রত্যেকটাই কিন্তু বাড়তি দামে বিক্রি শুরু হচ্ছে। মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। কৃষক বলছেন যে তারা আসলে শেষ কাজে তাদের ব্যাহত হচ্ছে এবং কৃষিতে এর জটিলতা তৈরি হবে। এবং এই যে তেল না পাওয়ার কারণে যে পরিবহন খাতে যে জটিলতা, সেটা কিন্তু অর্থনৈতিক খাতেও ছড়িয়ে পড়েছে। তো রিয়াজ সুমন, খুলনায় কিন্তু এই জ্বালানি তেলের পাশাপাশি অর্থনৈতিক চাপও তৈরি হচ্ছে। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই স্যার। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং সেখানে চ্যালেঞ্জগুলো কী রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আবারও ফিরতে চাই আলোচনায়। প্রথমে আসতে চাই যে স্যার, এখানে তো স্থানীয় মানুষের নিরাপত্তা, তাদের কর্মসংস্থান এই বিষয়টি জড়িত। এই বিদ্যুৎ কেন্দ্র ঘিরে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? আসলে যেহেতু রূপপুরে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনারা জানেন যে জায়গাটা আন্তর্জাতিকভাবে সকলেই চিনে জানি। তো রূপপুরে আমরা দেখছি যে আসলে পদ্মার পূর্ব পাশে হলো রূপপুরটা অবস্থিত এবং পশ্চিম পাশে জাস্ট লালন শাহ সেতু পার হলেই কিন্তু কুষ্টিয়া জেলাটা অবস্থিত, যেটা ভেড়ামারা উপজেলা। তো এগুলো খুবই কাছাকাছি, যে ঈশ্বরদী, কুষ্টিয়ার, ভেড়ামারা, মিরপুর, লালপুর, এগুলো 30 কিলোমিটার দূরে কিন্তু একটা অবস্থান আছে এবং অনেক লোকজন বাস করে ওখানে, প্রচুর লোকজন। তো স্থানীয়দের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে তারা বলে যে ঈশ্বরদী উপজেলাটা যেহেতু এটা পূর্ব পাশে অবস্থিত, রূপপুরটা নদীর পূর্ব পাশে পদ্মার, তো এই দিকেই সব উন্নত হয়েছে। এবং যে 1.5 থেকে 2 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে লালন শাহ সেতুর পরে যে ভেড়ামারা উপজেলাটা আছে, তারা উন্নয়নের খুব একটা কিছু স্পর্শ করে নাই, কোনো কিছু তারা বুঝতে পারে না। এবং তারা বলতে চাচ্ছে যে এখানে যেহেতু অসুবিধা হলে তো আমাদের সবচেয়ে বেশি অসুবিধা হবে, আমাদের সাধারণত আমাদের সচেতনতামূলক কর্মকাণ্ড তেরকম আমরা দেখতে পাই না। আমরা এই সমস্ত অন্যান্য আর্থসামাজিক উন্নয়নটা আমাদের সাথে খুব বেশি পরিলক্ষিত হয় না। তবে একটা জিনিস তারা বলছে যে জমির দাম বাড়ছে, তারা যে ভাড়া দিত বিভিন্ন বাড়ির মানুষের জন্য, এটা একটু বেড়ে গেছে, এটা জনগণ বলছে। আর এখানে অন্যান্য যে কর্মকাণ্ড তো অবশ্যই, এখানে অনেক দোকানপাট, পূর্ব পাশে ঈশ্বরদীতে অনেক দোকানপাট হয়েছে, এটাকে রুশপুর বলে, গ্রিন সিটি, বড় বড় বিল্ডিং, তার রাশিয়ান লোকজন বাস করে। তো এখানে প্রচুর কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে এবং স্থানীয় শ্রমিক পর্যায়ের অনেক লোকজন কর্মকাণ্ড করে তারা খাচ্ছে। এবং এতে যে আশেপাশের যে লোকজনের যে আগে একটা চুরি বা অন্য ডাকাতি বা খারাপ কাজগুলি ছিল, সেগুলি চিন্তায় এগুলো অনেকটা কমে গেছে বলে তারা মনে করছে যে এখন বর্তমানে তারা দেখতে পাচ্ছে। তবে যেহেতু এখন নির্মাণ কাজের শেষ পর্যায়ে, এখন শ্রমিক পর্যায়ে কর্মকাণ্ড আস্তে আস্তে কমে যাচ্ছে এবং তারাও এখন বেকার হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছে যে আবার মানে সামাজিক পরিস্থিতিটা কীরকম হবে। আগে তো ভালোই ছিল নির্মাণ কাজ সময়ে, দীর্ঘ সময়। তো এটা একটা। আরেকটা হলো যে তারা ভাবছে যে একটা তাদের জন্য অনেকটাই এটা মানে একদিক দিয়ে তারা দুই দিকেই তারা দেখলাম মতামত দিয়েছে। একদিকে ভালো মতামত দিয়েছে যে এটা তাদের এলাকায় আছে, সবাই তাদের চিনে এবং এটা দরকার দেশে। এবং একটা বিপরীত যে মুখী যে চিন্তা, সেটা বলছে যে তাদের তো আসলে তারা অনেক জানে না যে এটা যদি দুর্ঘটনা ঘটে তাহলে এটা যদি তারা কীভাবে নিজেকে রক্ষা করবে, কোথায় শেল্টার নিবে এবং কি করা প্রয়োজন, এগুলি বিষয়ে তাদের মধ্যে কোনো সচেতনতা তারা পায়নি। এই জায়গায় একটু স্যার আপনার সাথে যুক্ত করতে চাই। এটা যদি অনাকাঙ্ক্ষিত কারণে যদি এরকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে এইটার প্রভাবটা কত দূর যেতে পারে? এটা প্রভাবটা যদি অনাকাঙ্ক্ষিত কারণে যদি দুর্ঘটনা ঘটে, আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় 2500-3000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কারণ রেডিয়েশন তো আসলে চোখে দেখা যায়, এটা তো বাতাসের সাথে মিশে কণিকা আকারে এগুলো প্রবাহিত হয়।
এবং বাতাস যেদিকে থাকবে স্ট্রং উইন্ড ওইদিকেই এটা প্রবাহিত হয়, বহুদূর যায়। তা আমরা নর্মালি যদি মানুষকে যদি মানে ইমার্জেন্সি জোন যেটা বলি, প্রিপারেশন জোন বা অফ সাইটে যেটা স্থানীয়দের জন্য, এটা 30 কিলোমিটার মতো একটা সিরিয়াস ইস্যু থাকে। এটা তাদেরকে উন্নত সরানো এবং ঘরে থাকলো কীভাবে তারা একটা ঘরে থাকবে নিরাপত্তার সহিত, তো এগুলো স্থানীয়রাই বলতেছিল যে এগুলো তাদের মাঝে কোনো সচেতনতা দেওয়া হয়নি। এইটাতে স্যার প্রভাবটা বলতে এর ক্ষতির দিকটা কেমন হয়, মানে ক্ষতির দিকটা হলো মানে কিভাবে এফেক্টেড হয় মানুষ? নর্মালি যদি কোনো দুর্ঘটনা ঘটে, রেডিয়েশন যদি বাহিরে যায়, মানে যদিও এটা অনেক নিরাপত্তার বিশিষ্ট সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, এক্ষেত্রে মানে ওই ধরনের সম্ভাবনার হার খুবই কম। তারপরও তো আমরা একটা কাল্পনিকভাবে চিন্তা করতে হয়, প্রস্তুতি রাখতে হয় যে কীভাবে এটা এলাকার লোকজনকে যাতে এফেক্টেড না হয়। তো এটা নর্মালি রেডিয়েশন যদি কন্টেনমেন্ট বিল্ডিং ফাটে অথবা যদি কোনো এক্সপ্লোশনের কারণে যদি ম্যানেজ করতে না পারে, তাহলে কিন্তু রেডিয়েশন বাতাসের সাথে পানির সাথে মিশে বহুদূর পর্যন্ত এটা চলে যাবে। এতে মানুষজন কন্টামিনেটেড হবে। তো এতে স্বাস্থ্য ঝুঁকি আছে, প্রচুর স্বাস্থ্য ঝুঁকি, যে এখানে ক্যান্সারের প্রভাব থাকে। তারও আবার অনেক ধরনের এখানে সাইকোলজিক্যাল ট্রমাটাইজড হয়, অনেকে স্টিগমাটাইজড হয়, অর্থনৈতিক ঝুঁকি তো আছে যে এটা আর চালাইতে পারবে না এই ধরনের দুর্ঘটনা ঘটলে, যেহেতু 13-14 বিলিয়নের একটা প্রকল্প চালাইতে পারবে না। তো স্থানীয়দের সাথে যেটা তারা বলতেছে যে তারা চায় যে এই ধরনের যদি দুর্ঘটনা না যদি ঘটেও তারা যাতে সঠিক তথ্যটা পায়, তারা যাতে নির্দেশিকা পায়। এলাকার লোকজন 30 কিলোমিটারের মধ্যে লোকজনের সাথে আমি কথা বলে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে স্যার বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত, এই ক্ষেত্রে এটির ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারে, এসব বিষয়গুলো সহ আরও কিছু প্রশ্ন আছে আপনার কাছে জানবো। দর্শক, এবারে জানাবো স্বর্ণ এবং মুদ্রা বাজারের আপডেট। প্রথমে আমরা একটু মুদ্রা বাজারের আপডেট দেখতে চাই। আজকের বিনিময় মূল্য আমরা যদি দেখি যে মার্কিন ডলার 122 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 140 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 145 টাকায়, পাউন্ড 159 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 116 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 18 টাকা 60 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 20 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সা। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দাম যদি দেখি, 22 ক্যারেট স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে প্রতি ভরি 2,50,193 টাকা, 21 ক্যারেটের দাম আছে 2,38,820 টাকা, 18 ক্যারেটের দাম আছে 2,04,703 টাকা, সনাতন প্রতি ভরি সোনার দাম আছে 1,66,737 টাকা এবং রূপার দাম যদি দেখি, 22 ক্যারেট রূপার দাম 6,065 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরির দাম আছে 5,774 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 4,957 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম 3,732 টাকা। স্যার, আমরা আবার আলোচনায় ফিরতে চাই। যে বিষয়টি নিয়ে ফিরতে চাই আবার, সেটি হচ্ছে যে এই যে ফুয়েল সিকিউরিটি অর্থাৎ ইউরেনিয়াম ফুয়েল, এটির প্রাপ্যতা নিয়ে কোনো ঝুঁকি আছে কিনা? কারণ আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে নানান ধরনের জ্বালানি সংকটে বাংলাদেশকে ভুগতে হয়, সেক্ষেত্রে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ফুয়েল সিকিউরিটি সেটি কেমন? আসলে নর্মালি যে পারমাণবিক জ্বালানি নিয়ে তেমন সংকট খুব একটু নাই বলা চলে বর্তমানে, কারণ 32টা দেশে এই পর্যন্ত পৃথিবীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এবং জ্বালানির সরবরাহকারী দেশ অনেকগুলো আছে, যে অস্ট্রেলিয়া আছে, কাজাকিস্তান আছে, রাশিয়া আছে, কানাডা আছে, নাইজেরিয়া আছে, এরকম অনেক 8-10টা কান্ট্রি আছে যারা এই জ্বালানি মজুদ আছে এবং তারা এগুলো সরবরাহ করে। তো এখন পর্যন্ত যে পরিমাণ চাহিদা, সেই প্রেক্ষিতে আমাদের সংকটটা নাই এবং এগুলোর প্রাইসটাও খুব বেশি ভেরিয়েশন হয় না। তো রূপপুরের যেহেতু আমরা 2টা বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি প্রায় 25 থেকে 30 টন লাগবে প্রতি বছর, 18 মাস পর পর যদি জ্বালানি রিফিল করতে হবে, তো এই পরিমাণ জ্বালানি আমাদের কিনতে হবে প্রতি বছর। 2টার জন্য 50 বা 60 টনের মতো জ্বালানি কিনতে হবে। তো এই জ্বালানি কি আমরা যারা টেকনোলজি সাপ্লাই দিছে ভেন্ডর কান্ট্রি, রোসাটম বা রাশিয়ার কাছ থেকেই কিনবো, না অন্য কোনো কান্ট্রির কাছ থেকেও আমার কেনার সুযোগ আছে কিনা, এটা অত অনেকেই জানতে চায় বা আগ্রহ তৈরি হয় তো অনেকে। তাহলে এই বিষয়ে আমি বলবো যে জ্বালানি একক কান্ট্রির উপর নির্ভর না করে বহুমুখীকরণ করাটাই অধিকতর নিরাপত্তা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একক কান্ট্রির উপর নির্ভরশীল হলে সমস্যাটা হয় কি, যে একটা মনোপলি একটা ট্রেন্ড তৈরি হয়, নেগোসিয়েশনের কোনো সুযোগ থাকে না, বাজার দর অনুযায়ী কম্পিটিটিভ যে একটা প্রাইস সেটা সুযোগ থাকে না। কিন্তু অনেকেই বলে যে এটা নিয়ে যে রাশিয়ান টেকনোলজি, রাশিয়ান আজীবন জ্বালানি সরবরাহ করবে, কারণ টেকনোলজির কারণে অন্য
কোম্পানি থেকে জ্বালানি কিনলে এটাতে দেওয়া যাবে না, আসলে সেই যুগ এখন আর নাই। এখন এই রাশিয়ার টেকনোলজির উপর পশ্চিমারা বা ইউরোপের অনেক দেশেরই এখন জ্বালানি স্যার, তৈরি করতেছে এবং দিতে পারবে। এই প্রকল্পের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? বর্জ্য ব্যবস্থাপনা একটা নিয়ে সবারই একটা কনসার্ন থাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের। তা আমাদেরও এ বিষয়ে অনেক ধরনের আমরা চিন্তা করছি। একটা বর্জ্য ধরনের কয়েক ধরনের বর্জ্য তৈরি হয়, তো নিম্ন মানের বর্জ্য, মধ্যম মানের বর্জ্য এবং উচ্চ মানের বর্জ্য। তো উচ্চ মানের বর্জ্য হলো যেটা আমরা বলি যে ব্যয়িত জ্বালানির দণ্ড, যেটা স্প্যান ফুয়েল রড, এগুলো তো রডের আকারে আমাদের সিম্পল যে আমরা বাড়ির ঘর বানাই যে রড, ওই রডের মধ্যেই 4 মিটার লম্বা, 10 মিলিমিটার ডায়া, তো এরকম করে রডগুলো থাকে। তো এগুলো ব্যাক হওয়ার পর যখন আর কাজ করে না, রিয়াকশান অংশগ্রহণ করে না, এগুলো তখন স্প্যান বলি। তো এগুলো আবার তুলে এগুলো ঠান্ডা করে 3 থেকে 5 বছর ধরে এগুলো ড্রাই কাজকে রাখতে হয়। এগুলি সবচেয়ে বেশি মানে লাইফ টাইম থাকে বিলিয়নস ইয়ার্স পর্যন্ত। এগুলি হলো সবচেয়ে বড় মুশকিল ব্যবস্থাপনা, এগুলো প্রযুক্তিটাও ওভাবে নাই। তো এগুলি ব্যবস্থাপনার জন্য এগুলি বলছে রাশিয়া নিয়ে যাবে উচ্চ লেভেলের বর্জ্য, যেগুলো নিয়ে পরিমাণে খুব 5% টোটাল বর্জ্যের তুলনায় নিম্ন মধ্যম মানের। তাই নিম্ন মধ্যম মানগুলো আমাদের নিজস্ব ব্যবস্থাপনা করতে হবে এবং এগুলো নিজস্ব ব্যবস্থাপনা খুব সতর্কের সহিত করতে হবে। এই জন্য যে প্রযুক্তি, এই জন্য যে ব্যবস্থাপনা, এই জন্য যে এগুলো ডিসপোজ করার যে জায়গা, এগুলো নির্বাচন না করলে ভবিষ্যতে এটার ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে স্যার আরেকটি বিষয় হচ্ছে যে এই যে রাশিয়ানরা এখন তো আমাদের সাথে এটি করছে, সেখানকার প্রযুক্তিগত দিক থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে, সেই জায়গাটাতে স্যার বাংলাদেশের আমরা যারা তাদের সক্ষমতা অর্জন করা বা এই যে তাদের তো দীর্ঘ সময় ধরে কাজ করছে, তাদের দীর্ঘ সময় রাখলে এখানে অর্থনৈতিক একটা খরচও আছে, এই বিষয়টা যদি একটু বলতেন। যেহেতু রূপপুর নির্মাণ করছে একটা টাঙ্কি প্রজেক্ট হলো তারা একটা নির্মাণ করে যখন আমাদের বুঝিয়ে দিবে কমার্শিয়াল অপারেশন পর্যন্ত 2টা ইউনিটই, তারা কিন্তু আমাদেরকে খুব দ্রুত বুঝিয়ে দেওয়া, তারা এটা থাকার কথা না, এটা টাঙ্কি প্রজেক্টের বৈশিষ্ট্য। এখন আমাদের ছেলেপেলেরা যারা নেওয়া হয়েছে এখানে 1800 লোকজন প্রায়, তা এখানে তারা দ্রুত সক্ষমতা অর্জন করে তাদের হ্যান্ড ওভার করে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তা না হলে ব্যয় অনেক বেড়ে যাবে, এতে আমাদের ডলারের উপর চাপ পড়বে। ইয়েস, থ্যাংক ইউ স্যার। আমাদের আজকের আলোচনায় আপনি সময় দিয়েছেন ব্যস্ততার মধ্য থেকে এবং আপনার মাধ্যমে আসলে অনেক বিষয়গুলো আমরা জানলাম। দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের নিউজ 24 এর বিজনেস আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।